আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ওকে, আমার কথা শুনতে পাচ্ছ কি না আমাকে জানাও। আজকে অনেক বেশি প্রেশার। এখন জিকে ক্লাস, এরপরে আবার এফআরবিতে ক্লাস আছে। তো আমরা 40-45 মিনিট সময় নিব। সো আমাদের জিকে ইংলিশের যে নতুন ব্যাচটা, প্রথম দুইটা ক্লাস, একটা ইংলিশের অলরেডি গতকাল আমি নিয়েছি, আর আজকে হচ্ছে জিকে। ওকে, সব ঠিক আছে? তাহলে চলো আমরা স্টার্ট করি, এবং আমরা পাবলিকলি আরেকটা ক্লাস নিব, সেটা হচ্ছে ভোকাবুলারি। সো ইংলিশের মেমোরাইজিং যে পার্টটা আছে, সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, এইগুলো কিভাবে সহজে তুমি মনে রাখবা, সেটাও মনে রাখার আমরা বুদ্ধি দিব, এবং সেটা আরেকটা পাবলিকলি লাইভ করব। এরপরে আমাদের সকল ক্লাস প্রাইভেট গ্রুপে হবে এবং ওয়েবে ক্লাসগুলো সাজানো থাকবে। তো আজকে আমরা পড়ব ছোট্ট একটা টপিক, নদ নদী। এবং ডেফিনেটলি বাংলাদেশের নদ নদী আন্তর্জাতিক না। ওকে, বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশি স্টুডেন্টরা অনেক কিছুই জানে, তাই আমরা চেষ্টা করব যে আন্তর্জাতিক পার্টটা দিয়ে শুরু করার। মানে আজকে যদিও আমরা বাংলাদেশের নদ নদী ওভারঅল সবার জন্য, যেহেতু এটা অনেকেরই একটু জানা আছে, পদ্মা, মেঘনা, যমুনার নাম কে না শুনছে, তাহলে একটু যাতে সহজ হয় আমরা সহজ টপিকটা আজকে শুরু করেছি। বাট আমরা ট্রাই করব আগে আমরা আন্তর্জাতিকের যে কমন জিনিসগুলো, সে এশিয়া মহাদেশের কয়টা দেশ, তাই না, আফ্রিকা, ইউরোপ, এই যে মহাদেশের যে ফিক্সড তথ্যগুলো, যেগুলো আসলে খুব একটা চেঞ্জ হবে না, ঠিক আছে, বিভিন্ন সংস্থা, বিভিন্ন দেশের মুদ্রা, বিভিন্ন দেশের রাজধানী, যেগুলো খুব কমই চেঞ্জ হয়। তো এই যে ফিক্সড তথ্যগুলো আমরা আগে শেষ করে ফেলবো আন্তর্জাতিক, কারণ আমাদের আন্তর্জাতিক কিন্তু খুব বেশি পড়া থাকে না। তো আজকে আমরা বাংলাদেশের নদ নদী পড়ব। তো নদ নদীর থেকে যত ধরনের প্রশ্ন হইতে পারে, অন্তত মেডিকেল স্টাইলে, ভার্সিটি স্টাইলে, আমরা সেটাকে আজকে কভার করবো ইনশাল্লাহ। তো শুরুতে আমরা, তাহলে আর কথা না বলে শুরু করি। ওকে, লেকচার 1, শুরুতে একটা বাংলাদেশের ম্যাপ তোমরা দেখতে পাচ্ছ। এই যে বাংলাদেশের একটা ম্যাপ, তো এই ম্যাপের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম তোমরা চেনো কিনা? আমার বিশ্বাস তোমরা চেনো। আমি কেন জানি কলম খুঁজে পাচ্ছি না, সেই কখন থেকে আমি কলম খুঁজতেছি। কলমটা আসলে এই যে পাইছি 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 পাইছি। তো এইটা হচ্ছে ভাইয়া উত্তর, উপরে উত্তর, তাহলে নিচে কি? নিচে দক্ষিণ, এই যে পূর্ব, আর এটা হচ্ছে পশ্চিম। পশ্চিম। তো বাংলাদেশের মানচিত্র যখন আমরা শিখব, মানে বাংলাদেশ পরিচিতি যখন শিখব, তখন আমরা মোটামুটি বাংলাদেশের আশপাশ আর কি কি আছে সব কিছুই জেনে ফেলবো। কিন্তু আজকের নদ নদী পড়তেও আমার এরকম দুই একটা জায়গার নাম জানতে হবে। তো আমরা জানি এই যে দক্ষিণে বঙ্গোপসাগর, এবং চারদিকেই কিন্তু আছে ইন্ডিয়া, ঠিক এই যে জায়গায় মায়ানমার আছে। এখন বাংলাদেশের চারদিকে ভারতের 5টা রাজ্য আছে, তাই না? তো কোনটা কোন দিকে আছে যদি একটু হালকা করে বলি, হালকা করে বলি, এই যে এই পাশে এই পশ্চিম দিকে আছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গ। মোটামুটি এখান থেকে শুরু করে অনেকটা জায়গা জুড়ে হচ্ছে পশ্চিমবঙ্গ। এগুলো নিয়ে আমরা কিন্তু ডিটেলস পরে পড়ব। ঠিক এই যে সিলেট, এই যে এর উপরে, এই যে এটা হচ্ছে মেঘালয়। মেঘালয়। আর এখান থেকে শুরু করে এই যে মেঘালয়ের উপর দিয়ে ঠিক এই পর্যন্ত আসাম। আসাম। এই জায়গায় হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা, এই যে কুমিল্লার কাছে, এই জায়গাটা কুমিল্লা, তাই না, এখানে কুমিল্লা। সে এই জায়গায় আছে ত্রিপুরা। এক পাশে হচ্ছে মিজোরাম। তাহলে এই যে 1, 2, 3, 4, 5, ভারতের এই 5টা অঙ্গরাজ্য বাংলাদেশের চারপাশে আছে। অনেকেই এটা মনে রাখার জন্য এদের প্রথম অক্ষরগুলো দিয়ে
তারা এরকমভাবে মনে রাখে আর কি, যে আমি ত্রিভুবনের মেয়ে পাখি, অথবা আমি ত্রিমেপ, অর্থাৎ ভারতের এই 5টা রাজ্য আমাদের চারপাশে আছে। আর এইখানে আছে মায়ানমার। তো মায়ানমারের 2টা রাজ্য, একটার নাম চীন, তাহলে এই চীন কিন্তু দেশ না, এই চীন হচ্ছে মায়ানমারের একটা রাজ্য, আর একটা হচ্ছে রাখাইন। সেই 2টা কিন্তু এই দিকে আছে, রাখাইনটা আর ওই পাশে, চীনটা একটু উপরে। ঠিক আছে, তাহলে বাংলাদেশের সাথে মায়ানমার আর ভারতের কি আছে? বাংলাদেশের সীমান্তে মায়ানমার এবং ভারত আছে, এ পাশে তো বঙ্গোপসাগর। এই তো 2টা দেশই আমাদের চারদিকে। তাহলে আশা করি এই কনসেপ্টটা তোমার মাথায় থাকবে, তাই না? এই কনসেপ্টটা মাথায় থাকবে ইনশাআল্লাহ। এখন আমরা নদ নদী পড়বো। নদ নদী ছন্দ দিয়েও মনে রাখা যায়, আমি তোমাদেরকে ছন্দও বলবো, কিন্তু ছন্দের চেয়েও বাংলাদেশের পুরো ম্যাপটা কোন দিক দিয়ে কোন নদী আসলে আসলো, এই জিনিসটা কিন্তু জানা জরুরি। এটা যদি আমরা একবার মাথায় গেঁথে রাখতে পারি, তাহলে দেখবা যে খুব ইজিলি সব কিছু মনে থাকছে। পাশাপাশি আমি তো ট্রিক্স বা হ্যাকস তো শেখাবই, যার যেটা পছন্দ হয়, আমরা শুরু করি। আমরা তাহলে ভাইয়া পড়াশোনা শুরু করে দিই। তো প্রথমে নদ নদীগুলো কোনো না কোনো একটা জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে, রাইট? এবং বেশিরভাগ নদীই কিন্তু বাংলাদেশের বাইরে থেকে উৎপত্তি লাভ করেই কিন্তু বাংলাদেশে ঢুকেছে। তাহলে আমাকে জানতে হবে যে কোন নদীর উৎপত্তি কোথায়, এবং তারা বাংলাদেশে কোন দিক দিয়ে ঢুকলো। বাংলাদেশের যে 64 জেলা, কোন নদী কোন জেলা দিয়ে ঢুকলো, ঢুকে আবার একটা নদী আর একটা নদীর সাথে মিলিত হয়েছে। তারা কোথায় এসে মিলিত হলো কোথায়? তারপর এই নদী থেকে শাখা প্রশাখা বের হয়েছে, তাহলে কোন নদীর শাখা কি? আবার কোনো নদীতে যদি আরেকটা নদী এসে পতিত হয়, তাহলে সেটা উপনদী। এইগুলোই হচ্ছে পড়াশোনা। তাহলে পড়াশোনা কি? নদ নদী থেকে কোত্থেকে উৎপত্তি লাভ করেছে, বাংলাদেশের কোন জেলা দিয়ে কোনটা ঢুকেছে, কোন নদী কার সাথে মিলিত হয়ে কি নাম ধারণ করছে, কোন জায়গাটাতে মিলিত হয়েছে, এটা শাখা নদী উপনদী কি, এগুলোই হচ্ছে আমাদের পড়াশোনা। দাদা আসসালামু আলাইকুম। হ্যাঁ দাদা, আমি ক্লাসে, অনলাইন ক্লাসে। এই শেষ হবে 40 মিনিটের মধ্যে। ঠিক আছে, ওকে। আচ্ছা, সরি সরি, ফোন রিসিভ করা ঠিক হয়নি, বাট ওকে, সরি। তাকাও, তাহলে এই যে আমরা পড়া শুরু করলাম। আচ্ছা, এরকম একটা ছবি, আমরা একটা ফ্রেশ ছবিতে আঁকি, তাহলে আমাদের মনে আছে কোন দিকে কি, এটা আমাদের মনে আছে ইনশাল্লাহ। তো দেখো, মনে করো এটাই হচ্ছে সেই হিমালয়ের এই দিকে, এটা হচ্ছে হিমালয়। আমরা একটু ছোট করে লিখি, হিমালয়। এই হিমালয় থেকে একটা নদী নেমে আসছে, রাইট? সো যেখান থেকে আসছে সেটা হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। তাহলে বুঝতেই পারছো, নাম হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। সে গঙ্গোত্রী বলার কারণ হলো যেখান থেকে যে নদীটা উৎপত্তি লাভ করে, এখান থেকে যে নদীটা উৎপত্তি লাভ করে যে এই যে ইন্ডিয়ার মধ্যে, এই নদীটার নাম হচ্ছে গঙ্গা। গঙ্গা উৎপত্তি লাভ করেছে, তাই নাম হয়েছে গঙ্গোত্রী, রাইট? সেটা হচ্ছে গঙ্গা। তার আগে তোমাদের আর একটা জিনিস বলি, বাংলাদেশের কিছু উল্লেখযোগ্য জায়গার নামও তোমার জানা উচিত। যেমন এই যে এই জায়গাটা, এটা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ, চাঁপাই লিখলাম সংক্ষেপে। এটা তো সিলেট, তাই না? এই জায়গায় আছে ময়মনসিংহ, এগুলো তোমরা সবাই জানো, বুঝতেছো, খুব ইজিলি বুঝতেছো, এটা সহজ। এই তো কক্সবাজার, বেড়াতে যাও, কক্সেস বাজার। এইখানে আছে বান্দরবান, এই যে বান্দরবান। এই যে বিশাল জায়গা জুড়ে রাঙ্গামাটি। এইখানে আছে খাগড়াছড়ি, তাই না? আচ্ছা, সেন্ট্রালে তো ঢাকা আছে। উত্তরবঙ্গে এটা কি? পঞ্চগড়। এই যে এটা হচ্ছে নীলফামারী। এইখানে এটা হচ্ছে কুড়িগ্রাম। আচ্ছা, আপাতত এই জায়গাগুলো একটু মাথায় রাখো। তাহলে এই যে চাপাই, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, তোমারই তো দেশ, আমাদেরই তো দেশ, তাই না? সেগুলো আমরা জানি। সিলেট, এই যে ময়মনসিংহ, কক্সবাজার, আর এই যে বাখারা, তাই না?
পার্বত্য চট্টগ্রাম। আচ্ছা এই যে তাহলে এখানে চট্টগ্রাম, এই যে এখানে চট্টগ্রাম, তাই না, এখানে চট্টগ্রাম। ওকে, আমরা এগুলো পারবো ইনশাল্লাহ, আমরা এগুলো পারবো। তো এখন যেটা বলতেছিলাম, এই যে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে একটা নদী উৎপত্তি লাভ করলো যার নাম গঙ্গা, ভারতে এর নাম গঙ্গা। এই নদীটা, এই নদীটা কি করলো, এই নদীটা বাংলাদেশের এই যে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো, বাংলাদেশে প্রবেশ করলো। যখনই বাংলাদেশে প্রবেশ করলো তার নাম এখন হয়ে গেল পদ্মা। কি নাম হয়ে গেল তার, বলো? তার নাম হয়ে গেল পদ্মা। তাহলে যাহাই পদ্মা তাহাই ইন্ডিয়াতে কি গঙ্গা, এবং গঙ্গা উৎপত্তি লাভ করেছে, তাই নাম হয়েছে গঙ্গোত্রী হিমবাহ, হিমালয় থেকে। এখন চাপাইয়ের মধ্য দিয়ে তো বাংলাদেশে আসলো। আচ্ছা আমরা এটাকে এখানে স্টপ রাখি, ঠিক আছে, আসলো। এই দিকে, এই যে উপরের এই দিকে এখানে আছে সিকিম। কেউ কি তোমরা কখনো সিকিম ঘুরতে গেছিলা? তাহলে সিকিমের পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চল সিকিম। সিকিম থেকে, সিকিমের পর্বত থেকে দুইটা নদী উৎপত্তি লাভ করে। এই দুইটা নদী, একটা, এটা কি বোঝা যায়, এই কালারটা বোঝা যাবে? একটার নাম করতোয়া, সে কি করে যে পঞ্চগড় দিয়ে ঢোকে। আর একটা হলো তিস্তা, সেই যে নীলফামারী দিয়ে ঢুকছে। তাহলে কি নাম হলো বলতো? এইটা হচ্ছে করতোয়া, অন্য কালার দিই, এটা হচ্ছে করতোয়া। তাহলে করতোয়া কোন জেলা দিয়ে ঢুকলো? পঞ্চগড়। আর এই যে তিস্তা নীলফামারী দিয়ে ঢুকলো। সিকিমের পাশে আছে তিব্বত, মানে এই পাশে আর আছে তিব্বত। তাহলে আমরা এখানে আরেকটা তিব্বতের পড়ছো না, কৈলাস শৃঙ্গের মানস সরোবর, এরকম পড়ছো না, কৈলাস শৃঙ্গের মানস সরোবর। এখান থেকে একটা নদী উৎপত্তি লাভ করছে। কমেন্ট করো তো কে পারবা? তিব্বতের পুত্র ব্রহ্মপুত্র, সেটাকে নদ বলে। নদ নদীর মধ্যে আবার পোলা মাইয়া, দেখবা যে আমাদের ম্যাক্সিমাম মেয়েদের নামের শেষে না আকার ইকার উকার থাকে, থাকে না বলো? আকার, মালিহা, অ্যাঞ্জেল, সাদিয়া, নাজমা, রাইট? সো এরকম নদীর নামের শেষে যেখানে পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো হচ্ছে স্ত্রীবাচক বোঝায়। আর ব্রহ্মপুত্র এই এটা হচ্ছে নদ, রাইট? যাই হোক, তাহলে এই যে তিব্বত, এই তিব্বতের কৈলাস শৃঙ্গ থেকে, কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে এই যে ব্রহ্মপুত্র নদ, সে কুড়িগ্রাম জেলা দিয়ে ঢুকে গেল। তাহলে আমরা কিন্তু এই উত্তরবঙ্গের দিকে, এই দিকে, আর এ পাশে এই পশ্চিমবঙ্গ দিয়ে, এই যে আমরা কিন্তু চারটা নদী দেখলাম, নদ নদী দেখলাম। যে হিমালয়ের গঙ্গোত্রী থেকে কে আসলো? পদ্মা, মানে গঙ্গা, দেন চাপাই দিয়ে যখনই ঢুকলো পদ্মা হলো। আর এটা করতোয়া, এটা হচ্ছে তিস্তা, এটা হচ্ছে ব্রহ্মপুত্র, এটা বাংলাদেশে আসলো। আচ্ছা এরপর কি হলো? এরপর কি হলো চলো আমরা সেটা দেখি। এরপর কি হলো? এরপর যেটা হলো, এই যে ব্রহ্মপুত্র, সে এগোতে থাকলো, এগোতে থাকলো, এগোতে থাকলো, থেকে সেই যে ময়মনসিংহের উপর দিয়ে প্রবাহিত হলো। এইখানে একটা ঘটনা ঘটে অনেক আগে, সালটা কি ভুল, সালটা কি আমার মনে আছে কি না, 1787 সালে। সালটা যদি ভুল বলে থাকি পরে ঠিক করে দিব, মনে হয় না, মনে হয় ঠিক আছে। এই 1787 সালে একটা ভূমিকম্প হয়, বুঝছো? এই ভূমিকম্পের ফলে এই যে ব্রহ্মপুত্রের যে গতিপথ, সে তো ময়মনসিংহের উপর দিয়ে যাচ্ছিল, তার গতিপথটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে এই যে মনে করে এখন নতুন গতিপথ হচ্ছে এইটা, এইটা হচ্ছে তার নতুন গতিপথ, এইটা তার নতুন গতিপথ, বুঝতে পারছো? তো যখন এই ব্রহ্মপুত্রের গতিপথটা চেঞ্জ হয়ে গেল এই ভূমিকম্পের ফলে, তখন যেটা আগে থেকেই, যে আগেই ময়মনসিংহের উপর দিয়ে যাচ্ছিল, তখন এইটার নাম
হয়ে গেল পুরাতন ব্রহ্মপুত্র। পুরাতন ব্রহ্মপুত্র। এখন তোমরা আমাকে কমেন্টে জানাও তো দেখি, এই যে গতিপথ যে চেঞ্জ হয়ে যে এই নদীটা হলো, মানে আরেকটা নতুন নদী তৈরি হলো, এইটার নাম কি? দেখি তো কার মনে আছে, তোমরা একটু কমেন্ট করো, আমি একটু চেক করি যে এইটার নাম কি। সবাই বলো, কমেন্ট করো। দেখি কে কতটুকু জানো। বুঝছো কি বলছি? তিব্বত থেকে তো ব্রহ্মপুত্র কুড়িগ্রাম দিয়ে ঢুকলো, ঢুকে ময়মনসিংহের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বাট এই যে ভূমিকম্পের ফলে এর গতিপথটা চেঞ্জ হয়ে এই যে আরেকটা নদী হলো, সেইটার নাম কি? কে পারবে? টাইম নষ্ট হচ্ছে। এটার নাম হচ্ছে যমুনা। সেটা এখন যমুনা নামে প্রবাহিত হলো। যমুনা, যমুনা, যমুনা। এইবার খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া কি জানো? এই যে পদ্মা, সে আসলো আগাচ্ছে, আর ওই দিক থেকে আসলো যমুনা, এরা একটা জায়গায় এসে মিলিত হলো। এই সেই বিখ্যাত জায়গা, একটু পিঙ্ক কালার দিলাম, এই জায়গাটার নাম গোয়ালন্দ। এটা খুবই পরীক্ষায় আসে। এই জায়গাটার নাম গোয়ালন্দ, পদ্মা যমুনার মিলনস্থল গোয়ালন্দ। মারাত্মক ইম্পর্টেন্ট, এই নদ নদীর মিলিত স্থল মারাত্মক ইম্পর্টেন্ট গোয়ালন্দ। তো দেখো পদ্মা যমুনার সাথে মিললো, এখন মিলিত হয়ে তো একটা নদী হবে, মিলিত হয়ে তো একটা নদী হবে, নদীটার নাম পদ্মা। তার মানে মিলিত হলো পদ্মার সাথে যমুনা, কিন্তু পদ্মা নামেই সে প্রবাহিত হলো, পদ্মা নামেই সে প্রবাহিত হলো, পদ্মা নামেই প্রবাহিত হলো। তাহলে এই দিকের কাহিনীটা আমরা একটু শেষ করি। হিমালয় থেকে গঙ্গা আসলো, চাঁপাই নবাবগঞ্জ দিয়ে ঢুকে পদ্মা নামকরণ করলো। এদিকে সিকিম থেকে করতোয়া, পঞ্চগড় দিয়ে, তিস্তা, নীলফামারী দিয়ে, আর তিব্বত থেকে ব্রহ্মপুত্র কুড়িগ্রাম দিয়ে ঢুকলো। এই ব্রহ্মপুত্র ময়মনসিংহের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, বাট এই ভূমিকম্পের ফলে দিক পরিবর্তন করে যমুনা নাম ধারণ করলো, আর আগেরটার নাম হয়ে গেল পুরাতন ব্রহ্মপুত্র। আচ্ছা, যমুনা এবার গোয়ালন্দতে পদ্মার সাথে মিলিত হলো, দেন পদ্মা নামেই এগিয়ে গেল। এতটুকু ক্লিয়ার কিনা বলো ছেলেমেয়েরা? এতটুকুর মধ্যে কার কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানাও। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ও আচ্ছা আচ্ছা, তিস্তার কি হলো? তিস্তার যেটা হইল গুরুত্বপূর্ণ একটা কথা, তিস্তা এসে ব্রহ্মপুত্রের সাথে একটা জায়গায় গিয়ে মিলিত হয়েছে, এই যে জায়গা। তাহলে এটা আরেকটা মিটিং পয়েন্ট। এই জায়গাটাকে আমরা বলি চিলমারি। কে কে তোমরা চিল মেরেছো? এটা একটা। তিস্তা এবং ব্রহ্মপুত্র তীব্র চিল, আমরা এভাবে পড়বো নে পরে, যার যেটা মনে থাকে, এটার নাম চিলমারি। তাহলে আর একটা মিটিং পয়েন্ট, একটা তো বিখ্যাত, এটা খুব ইম্পর্টেন্ট, পদ্মা এবং যমুনার মিলনস্থল গোয়ালন্দ, আর তিস্তা এবং ব্রহ্মপুত্র এসে চিলমারি নামক জায়গায় মিলিত হলো। করতোয়া মোটামুটি এটা শুকায় গেছে। আরেকটা জিনিস জানা ভালো, সেটা হলো এই যে তিস্তা থেকে একটা বাঙালি নদী, কি নদী? বাঙালি নদী এসে এই যে যমুনার সাথে মিলিত হয়, যে জায়গাটাতে যমুনার সাথে মিলিত হয়, এই যে জায়গাটা, এটা হচ্ছে বগুড়া। তাহলে নদীটার নাম হচ্ছে বাঙালি কার সাথে মিলিত হয়? যমুনার সাথে। কোন জায়গায়? বগুড়াতে। আর এটা ধরো শুকায় গেছে, এর আর ফার্দার ডেস্টিনেশন দরকার নেই। তাহলে এই যে এতটুকু বুঝছো কিনা? আর এতটুকু পার্ট আছে ভাই, মানে এইটুকু যদি মাথায় রাখতে পারো তুমি নদ নদীর বস হয়ে যাবা। জাস্ট ধৈর্য ধরো। তো এবার আসো, এই জায়গায় আমি বলেছিলাম আসাম না আসাম? কি বলো তোমরা, আসাম না আসাম? আসাম। আসামের লুসাই পাহাড়, এই যে আসামের যে লুসাই পাহাড়, এই আসামের লুসাই পাহাড় থেকে কি কালার দিব? আচ্ছা, নীল কালারই দিই নদী। এবার একটা ডার্ক নীল কালার দিই। আসামের লুসাই পাহাড় থেকে একটা নদী আসলো, এটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। কে জানো
এই নদীটার নাম কি? আসামের যে লুসাই পাহাড় থেকে যে একটা নদী আসলো, এইটার নাম কি? কে জানো? কারো কি জানা আছে? এই নদীটা দেন দুই ভাগে ভাগ হলো, দুই ভাগে ভাগ হলো। একটা ভাগের নাম, একটা ভাগের নাম হলো সু, আর একটা ভাগের নাম কু, সুকু। তো আসামের লুসাই পাহাড় থেকে যে নদীটা আসছিল, এটার নাম হলো বরাক নদী। বরাক নদী। এই বরাক নদীর দুই ভাগ হয়েছে, এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে দুই ভাগ হয়েছে। একটা হচ্ছে সু মানে সুরমা, আর একটা হচ্ছে কু, কুশিয়ারা। এবং এবং খেয়াল করো, এই যে সুরমা আর কুশিয়ারা নামেই সিলেট দিয়ে, বলো কি দিয়ে? সিলেট দিয়ে, এটা তো সিলেট, এই সিলেট দিয়েই কিন্তু বাংলাদেশে প্রবেশ করলো। দুইটা আলাদা নদী হিসেবে বাংলাদেশে প্রবেশ করলো। প্রবেশ করার পর মিলিত হয়েছে, প্রবেশ করার পর মিলিত হয়েছে। এই যে যে জায়গাটাতে মিলিত হয়েছে, তাহলে এখন আমরা জানবো তার নাম কি। তাহলে আমরা আর একটা মিটিং পয়েন্ট পেলাম। তাহলে কি হয়েছে বলো? আসামের লুসাই পাহাড় থেকে বরাক, বরাক নদী আসছে, এসে ইন্ডিয়ার মধ্যে দুইটা ভাগ হয়েছে, সু এবং কু। এই সুকু এরা সিলেট জেলা দিয়ে ঢুকছে, ঢুকে বাংলাদেশের একটা জায়গায় গিয়ে মিলিত হয়েছে। মিলিত হয়ে কি নাম হয়েছে এবং জায়গাটার নাম কি? দেখি তো কে পারে, একটু কমেন্ট করো। আমাদের 22 মিনিট হয়ে গেছে, আমরা কিন্তু 40-45 মিনিটের মধ্যেই শেষ করব। ছেলেমেয়েরা কমেন্ট করো তো, কি নাম হয়েছে এবং জায়গাটার নাম কি? ফেসবুকে মনে হয় একটু কম, মানে আমার কথাগুলো মনে হয় একটু পরে যায় না, ফেসবুক একটু পরে যায়, মানে সাথে সাথে রিপ্লাই পাই না। আচ্ছা আমি বলে দিই, তাহলে সময় লাগবে বেশি। এই যে যে জায়গাটাতে মিট হলো, এই জায়গাটার নাম হলো আজমিরিগঞ্জ। এই জায়গাটা হচ্ছে আজমিরিগঞ্জ। এবং এই যে আজমিরিগঞ্জ, এখানে যে মিলিত হয়ে একটা হলো, মিলিত হয়ে কি হলো? একটা। এই যে একটা হলো, এইটার নাম হয় কালনি। এইখানে একটু হালকা মতভেদ আছে, এইটার নাম হচ্ছে কালনি। এবং এই কালনিটা, এই কালনি নদী, এই কালনি, কালনি, এই কালনি নদীটা এগোতে থাকে সামনে। আর ওই যে পুরাতন ব্রহ্মপুত্র, এই যে পুরাতন ব্রহ্মপুত্র কালনির সাথে মিলিত হয়। অ্যান্ড এই জায়গাটা আর কেউ না, এটাই হলো ভৈরব। বলো এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে ভৈরব। এখানে দুইটা কথা আছে। কেউ কেউ বলে এই যে কালনি, এই কালনি সামনে গিয়েই, কালনি সামনে গিয়েই, দাঁড়া আমি আগে লিখি, জায়গাটা হচ্ছে ভৈরব। সো এখন এই যে মিলিত হওয়ার পর তো একটা নাম হলো, মিলিত হওয়ার পর একটা ভিন্ন নাম হলো। এই যে ভিন্ন নাম যে নদীটা হলো, এটাই হলো মেঘনা, এটাই হলো মেঘনা, মেঘনা। সো এটাই হলো ভাইয়া মেঘনা। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কেউ কেউ কি বলে, আসলে এটা হচ্ছে মেঘনা। কেউ কেউ বলে যে এই যে কালনি নদী, সেটা কালনি হওয়ার পরেই মেঘনা নাম ধারণ করে, এবং মূলত এই মেঘনার সাথে পুরাতন ব্রহ্মপুত্র ভৈরবে এসে মেলে। তো যদি কখনো বলো ভৈরবে কোন কোন নদী মিলে, তাহলে অপশনে হয় কি থাকবে? কালনি পুরাতন ব্রহ্মপুত্র বা মেঘনা পুরাতন ব্রহ্মপুত্র, দুটো কখনোই থাকবে না। বাট ফাইনালি পরবর্তীতে মেঘনা নাম ধারণ করে সে আসে। এসে লাস্ট বিখ্যাত জায়গা পদ্মার সাথে সে মিলিত হয়। বলো কার সাথে মিলিত হয়? পদ্মার সাথে মিলিত হয়। এই পদ্মার মেঘনা যে জায়গায় মিলিত হয়, সেই জায়গাটা আর একটা বিখ্যাত জায়গা, চাঁদপুরের সেই বিখ্যাত জায়গা ইলিশ, তাই না? চাঁদপুরে, চাঁদপুরে। তাহলে ভয়ঙ্কর দুইটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে পদ্মা যমুনার সাথে মিলিত হয় গোয়ালন্দ, দেন পদ্মা নামে আগায়, আর মেঘনার সাথে মিলিত হয় চাঁদপুরে। এই দুইটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। অ্যান্ড ফাইনালি কিন্তু মেঘনা নামে, বলো কি নামে? মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়। এ কারণেই আগে কিন্তু বলা হয়েছিল যে দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা, কিন্তু একদম রিসেন্ট তত্ত্ব দীর্ঘতম নদী বলা হয়েছে পদ্মা। তাহলে কখনো যদি বলে দীর্ঘতম নদী কোনটা, আগের ম্যাক্সিমাম বইয়ে দেখবা মেঘনা লেখা, কিন্তু বর্তমানে যদি মেঘনা না, মানে অপশনে মেঘনা না থাকে, তাহলে অবশ্যই পদ্মা। দুটো থাকলেও পদ্মাই দিবা, এটাই রিসেন্ট তত্ত্ব। বাট দীর্ঘতম ছাড়া, দীর্ঘতম ছাড়া গভীরতম, প্রশস্ততম, নাব্য, নাব্য মানেই গভীর, এরকম যত কথা থাকবে আনসার হবে মেঘনা, আনসার হবে মেঘনা। ভাইয়া দেখো আমাদের বহুত পড়া হয়ে গেছে, আর মাত্র এই পোর্শনটুকু আছে। তাহলে আমরা যদি এই পোর্শনটুকু আরেকবার রিভাইজ করি, আসামের লুসাই পাহাড় থেকে, ভালো করে বুঝো, আসামের লুসাই পাহাড় থেকে
একটা বরাক নদী, সে দুই ভাগ হলো, সু এবং কু, সুরমা কুশিয়ারা। সিলেট জেলা দিয়ে এই দুইটা ঢুকলো, ঢুকে আজমেরিগঞ্জে তারা মিলিত হলো, হয়ে নাম ধারণ করলো কালনী। এরপর পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হলো ভৈরবে, নাম ধারণ করলো মেঘনা। মেঘনা এসে পদ্মার সাথে মিলিত হলো চাঁদপুরে, দেন মেঘনা নামেই বঙ্গোপসাগরে পতিত হলো। ক্লিয়ার ভাইয়া? জানো তো ক্লিয়ার কিনা? মোটামুটি কিন্তু আমরা বস হয়ে যাচ্ছি। কমেন্ট করো, দেখ এই পর্যন্ত ক্লিয়ার কিনা, কমেন্টে জানো ভাইয়া, কমেন্টে জানাও যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আচ্ছা আমি তোমাদের কমেন্টের অপেক্ষা করছি, করো। অহনা মেঘনা বলছে, চাঁদপুর রিপ্তি বলছে, মানে সব ওকে কিনা, ওকে কিনা এটা কমেন্ট করো যে ভাইয়া ওকে। আমরা আবার সামারি করব, সামারি করব, সামারি করব। ওকে ক্লিয়ার বলছে সোনালী বণিক। ফাইন ভাইয়া, তাহলে দেখো আমরা লাস্ট চলে আসছি। দেখো এইটার নাম কি বলছিলাম? মিজোরাম। এইদিকে কি আছে? মিজোরাম। তাহলে মিজোরামে আছে, মিজোরামের লুসাই পাহাড়। তাহলে এই লুসাই পাহাড়টা আসাম মিজোরাম জুড়ে আছে। তাহলে মিজোরামের লুসাই পাহাড় বা লুসাই পাহাড়। তো এই মিজোরামের লুসাই পাহাড় থেকে যেটা হয়, এখান থেকে আরেকটা নদী, এবার আমি একটু ডিফারেন্ট কালার, একটা হাগু কালার দিই। এই মিজোরামের লুসাই পাহাড় থেকে একটা নদী এই যে রাঙ্গামাটি দিয়ে ঢুকলো, এই নদীটার নাম হচ্ছে কর্ণফুলী। এই নদীটার নাম হচ্ছে কর্ণফুলী। কর্ণফুলী, কর্ণফুলী হচ্ছে খরস্রোতা নদী, খরস্রোতা নদী। আর এটা তো কুমিল্লা, এই ত্রিপুরা থেকে কুমিল্লায় একটা নদী ঢুকে, এটাকে বলে গোমতী নদী। নামের মধ্যে গো, মুতু অনেক কিছু আছে, মানে এটাকে কুমিল্লার দুঃখ বলা হয় এই নদীটাকে। আচ্ছা আমি লিখলাম না এটা। তো এই যে খাগড়াছড়ি থেকে একটা নদী আসে, খাগড়াছড়ি থেকে, খাগড়াছড়ি থেকে একটা নদী আসে, বিখ্যাত নদী, বাংলাদেশি উৎপত্তি বাংলাদেশি শেষ। এই যে উৎপত্তি হলো খাগড়াছড়িতে, এই যে শেষ হলো কর্ণফুলীর সাথে মিলে, কর্ণফুলীর সাথে মিলে। দেন এই কর্ণফুলী হয়েই বঙ্গোপসাগরে পতিত হলো। তাহলে এই যে মিটিং পয়েন্ট হালদা নদীর সাথে কর্ণফুলীর, এই মিটিং পয়েন্টটার নাম হলো কালুরঘাট, সেই বিখ্যাত কালুরঘাট। কালুরঘাট বেতার কেন্দ্র, নাম শুনছো না? কালুরঘাট। তাহলে হালদা নদী, বলো কি নদী? হালদা নদী। এটার নাম কি? এটার নাম হালদা। তাহলে হালদা নদী কর্ণফুলীর সাথে মিলিত হচ্ছে কালুরঘাটে, কালুরঘাটে, দেন কর্ণফুলী নামেই কিন্তু বঙ্গোপসাগরে পড়ে যাচ্ছে। সর্বশেষ, সর্বশেষ এই যে মায়ানমার, মায়ানমারের এটা মনে করো আরাকান পাহাড়, আরাকান পাহাড়। এই আরাকান পাহাড় থেকে, আরাকান পাহাড় থেকে দুইটা নদী উৎপত্তি লাভ করে। একটা হচ্ছে সাঙ্গু, সেটা মোটামুটি বান্দরবান দিয়ে, আর একটা হচ্ছে নাফ, এটা নাফ, তাহলে টেকনাফ দিয়ে, মানে কক্সবাজার দিয়ে প্রবেশ করে বাংলাদেশে। তাহলে এইটা হচ্ছে সাঙ্গু আর এইটা হচ্ছে নাফ। এবং আরেকটা আছে যেটা বাংলাদেশের এই বান্দরবন থেকে তৈরি হয়, বান্দরবনের পাহাড় থেকে হয়ে কিন্তু এই পাশে চলে আসে, এটার নাম মাতামুহুরি। তো এই যে সাঙ্গু, নাফ, মাতামুহুরি, এই তিনটা নদী কিন্তু এই যে আরাকান মায়ানমার থেকে বাংলাদেশে ঢুকছে, আবার মাতামুহুরি বাংলাদেশ থেকে মায়ানমারে যাচ্ছে, তাই এদেরকে বলা হয়, এই তিনটাকে বলা হয় আন্তঃসীমান্ত নদী। তাহলে বাংলাদেশের সাথে মায়ানমারের আন্তঃসীমান্ত নদী, আন্তঃসীমান্ত মানে এক দেশ থেকে আরেক দেশে প্রবেশ করবে, ঠিক আছে? তাহলে তিনটা। আর ভারতের সাথে আন্তঃসীমান্ত নদী আছে 54টা। তাহলে বাংলাদেশের সাথে মোট আন্তঃসীমান্ত নদী আছে 57টা। মায়ানমারের সাথে 3টা, সাঙ্গু, নাফ, মাতামুহুরি, আর ভারতের সাথে 54টা। তবে আন্তঃসীমান্ত নদী আর সীমান্ত নদীর মধ্যে একটু পার্থক্য আছে। সীমান্ত নদী মানে হলো যে নদীটা দুই দেশের সীমান্ত জুড়ে থাকবে, তার মানে ওই নদীটাই একটা সীমান্ত, মানে সীমানা। অর্থাৎ নর্মালি কি হয়, দুই দেশের মধ্যে কি একটা বর্ডার থাকে না, ওই বর্ডারের ওপাশটা ধরো ইন্ডিয়া, এপাশটা বাংলাদেশ। তো যদি কোনো দেশকে, যদি দুইটা দেশকে বা একাধিক দেশকে একটা নদী পৃথক করে, মানে নদীটাই সীমানা, অর্থাৎ নদীর এপাশটা ভারত, এপাশটা কি
বাংলাদেশ। নদীর এ পাশটা মায়ানমার, এ পাশটা কি বাংলাদেশ। তাহলে সেই নদীকে বলবো সীমান্ত নদী। সীমান্তে থাকবে, সীমানা নির্ধারণ করবে, বা আমরা বলতে পারি পৃথককারী নদী। তো মায়ানমারের সাথে আরাকান, এটা তো মায়ানমারের সাথে বাংলাদেশের এরকম পৃথককারী নদী হলো সাঙ্গু। তাহলে ভাইয়া এই যে সাঙ্গু হচ্ছে পৃথককারী নদী, পৃথককারী নদী বা সীমান্ত নদী। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি বলে পৃথককারী নদী, তার মানে সাঙ্গু কিন্তু একই সাথে আন্তঃসীমান্ত, আবার অনেকটা জায়গা জুড়ে কি বাংলাদেশ এবং মায়ানমারকে পৃথক করে রাখছে, সীমানা নির্ধারণ করছে। তাহলে তিনটা হলো আন্তঃসীমান্ত নদী, বাট সীমান্ত বা পৃথককারী নদীকে সাঙ্গু। তো সাথে জেনে রাখো, ভারতের সাথে বাংলাদেশ এবং ভারতের পৃথককারী নদীর নাম হচ্ছে হাড়িয়াভাঙ্গা। হাড়িয়াভাঙ্গা এটা হচ্ছে পৃথককারী নদী। বাংলাদেশ ভারতের সীমানা নির্ধারণকারী নদী হলো হাড়িয়াভাঙ্গা। আন্তঃসীমান্ত তো 54টা, আর সীমানা নির্ধারণকারী নদী হচ্ছে হাড়িয়াভাঙ্গা। অর্থাৎ হাড়িয়াভাঙ্গা নদীর একটা জায়গায় আমরা বলবো এ পাশটা ভারত, এ পাশটা কি বাংলাদেশ। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের একটা বিশাল পড়া শেষ। এবং এই পড়াটাকে যদি আমি এখন 2-3 মিনিটে সামারি করি, তাহলে দেখো সামারি করি এরকম একটা ফ্রেশ জায়গায় আমরা সামারি করি, তাহলে আমি আর কোনো নাম লিখবো না। তাহলে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা চাপাই দিয়ে ঢুকে হয়ে গেল পদ্মা। সিকিম থেকে পঞ্চগড় দিয়ে ঢুকলো করতোয়া, আর নীলফামারী দিয়ে ঢুকলো তিস্তা। তিব্বত থেকে ব্রহ্মপুত্র কুড়িগ্রাম দিয়ে ঢুকলো, ঢুকে ময়মনসিংহের উপর দিয়ে প্রবাহিত হলো ব্রহ্মপুত্র। কিন্তু ভূমিকম্পে তার গতিপথ চেঞ্জ হয়ে গেল যমুনা। সেই যমুনার সাথে পদ্মা মিলিত হলো গোয়ালন্দে, দেন পদ্মা নামে আগাতে থাকলো। এদিকে তিস্তা ব্রহ্মপুত্রের সাথে চিলমারিতে মিলিত হয়েছে, আর গতিপথ চেঞ্জ করে এটার নাম যমুনা হয়েছে, এটা হয়ে গেল পুরাতন ব্রহ্মপুত্র। দেন এখান থেকে একটা বাঙালি নদী বগুড়ায় এসে মিলিত হয়েছে যমুনার সাথে। এবার আসামের লুসাই পাহাড় থেকে বরাক নদী দুইটা ভাগ হলো, সুরমা কুশিয়ারা, এই নামে সিলেট দিয়ে ঢুকলো, ঢুকে মিলিত হলো আজমেরিগঞ্জে, মিলিত হয়ে কালনি হলো। এই কালনি পুরাতন ব্রহ্মপুত্রের সাথে ভৈরবে মিলল। দেন মেঘনা হয়ে আগালো, পদ্মার সাথে মিলিত হলো চাঁদপুরে, দেন মেঘনা নামেই বঙ্গোপসাগরে পতিত হলো। এইদিকে কুমিল্লার দুঃখ গোমতী নদী ত্রিপুরা থেকে কুমিল্লায় ঢুকে গেল। এ পাশে আবার কি আছে, খাগড়াছড়ি থেকে হালদা নদী আসলো, আর এপাশে মিজোরামের লুসাই পাহাড় থেকে কর্ণফুলী আসলো। এই হালদা কর্ণফুলী কালুর ঘাটে মিলল, কর্ণফুলী হয়ে বঙ্গোপসাগরে চলে আসলো। আরাকান পাহাড় থেকে সাঙ্গু বান্দরবান দিয়ে এবং নাফ কক্সবাজার দিয়ে বাংলাদেশে ঢুকলো, আর মাতামুহুরি বাংলাদেশের এই বান্দরবান থেকে মায়ানমারের দিকে চলে গেল। এই তিনটাই হলো মায়ানমারের সাথে বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী, এর মধ্যে সাঙ্গুটা হচ্ছে পৃথককারী নদী। এই কনসেপ্টটা যদি তোমার মাথায় থাকে, তোমার হিউজ পড়া কিন্তু হয়ে যাবে, বুঝছো? এবার দেখো তোমার কত পড়া হয়ে যাবে। চলো আমরা পড়াশোনাগুলো করি। তাহলে দেখো নদ নদীর উৎপত্তি প্রবেশস্থল পড়া শেষ। তাহলে পদ্মা খালি হিমালয়ের গঙ্গোত্রী চাপাই দিয়ে ঢুকছে, করতোয়া পঞ্চগড় দিয়ে ঢুকছে সিকিম, তিস্তা সিকিম নীলফামারী দিয়ে ঢুকছে, সুরমা কুশিয়ারা ওই যে সুকু সিলেট দিয়ে, ওই যে আসামের লুসাই পাহাড়। তাহলে মেঘনা, তাহলে সুরমা কুশিয়ারাই তো ফাইনালি মেঘনা হয়েছে, ওই যে কালনিটাই তো পরে মেঘনা হয়েছে, তাহলে এটাও সিলেট দিয়ে ঢুকছে, ওই যে আসামের লুসাই। আর কর্ণফুলী মিজোরামের লুসাই, ওই যে চট্টগ্রাম রাঙ্গামাটি দিয়ে ঢুকছে। আর ব্রহ্মপুত্র এই যে তিব্বত, সেই ব্রহ্মপুত্রই তো যমুনা হয়েছে, তাহলে সেম কুড়িগ্রাম দিয়ে ঢুকছে তিব্বত। আর গোমতী এই যে ত্রিপুরা থেকে গোমতী ঢুকলো, সাঙ্গু নাফ আরাকান পাহাড় থেকে। আর হাড়িয়াভাঙ্গা এই যে 24 পরগনা, এটা মনে রাখো, ফেনী খাগড়াছড়ি। তাহলে দেখো উৎপত্তি প্রবেশ পথ হয়ে গেল। এখন নদীসমূহের মিলিত হওয়ার স্থানও আমাদের কিন্তু হয়ে গেছে। এই যে পদ্মা মেঘনা কোথায়, চাঁদপুর। আমরা অনেকে এরকম ছন্দ দেই, প মে চা, পজ গো, আসলে ছন্দের দরকার নেই, এখন এমনি পারবো। জবাব, তারপর হাক্কা, তীব্রচিল, এগুলো ছন্দ। শুকুয়াজ, তাহলে এভাবে আমরা ছন্দ দেই, শুকুয়াজ। তাহলে পমেচা, পজগো, জবাব, হাক্কা, মানে যারা ম্যাপ বোঝে না তাদের জন্য এসব ছন্দ, কিন্তু ছন্দ পরে ভুলে যাবা, ম্যাপটা মাথায় রাখলে অনেক কাজে লাগবে, ঠিক আছে? তাহলে সবকিছুর ছন্দ দিলে আসলে ভালো হয় না। তীব্রচিল, শুকুয়াজ,
পজগো, তাহলে আমি জাস্ট এমনি একবার বলে দিলাম, মানে প্রথম অক্ষরগুলো মিলায় পমেচা পজগো, পমেচা পজগো, অন্তত এই দুইটার একটা আসবে, গুলাই ফেলিস না। পমেচা পজগো, এই দুইটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, এটা যাতে না গুলাস, পমেচা পজগো। এখন আসো শাখা নদী উপনদী, এটা কি জিনিস? এই যে এটা একটা নদী, এটা একটা নদী, এর স্রোত হচ্ছে এইদিকে। এখন এই নদী থেকে কিছু এরকম শাখা বের হয়ে গেল, তাহলে এটা হচ্ছে শাখা নদী, শাখা নদী। আর যদি এমন হয় যে এই নদীর উপর আরেকটা নদী এসে পতিত হলো, তাহলে এটা হচ্ছে উপনদী। তাহলে মনে রাখবা, উপরে পতিত হলো উপনদী, উপরে পতিত হলো উপনদী, আর নদী থেকে বের হয়ে গেল শাখা নদী। তো আমরা যে বড় বড় নদীগুলো পড়লাম, এই নদীর কিছু শাখা নদী আছে, কারো উপনদী আছে, কারো নাই, কারো আছে। চলো কার শাখা নদী উপনদী কি সেটা আমরা দেখি। তো কর্ণফুলী, এই যে কর্ণফুলী তোমাদের মনে আছে কিনা, এই যে আমরা কর্ণফুলী যে দেখলাম, এই যে কর্ণফুলীটা যে ঢুকলো, দেখো এই কর্ণফুলী নামেই কিন্তু পতিত হলো, বাট এই কর্ণফুলী থেকে কিন্তু আর কোনো নদী বের হয় নাই, তার মানে এর কোনো শাখা নদী নাই। কিন্তু কর্ণফুলীর উপর এই যে হালদা এসে পতিত হয়েছে, তাহলে হালদা হলো কর্ণফুলীর উপনদী। তো শুধু হালদাই তো উপনদী না, আরো কয়টা আছে, তো এইটা তুমি এভাবে মনে রাখতে পারো। তো আরো যে কয়টা আছে সবগুলো যদি আমি আঁকি, তাহলে উপনদী, এখানে তুমি ট্রিক বসাতে পারো, সেটা এভাবে মনে রাখতে পারো যে কর্ণফুলী নামের মধ্যে যেহেতু ক আছে, তাহলে তুমি এভাবে মনে রাখো কাকা, অর্থাৎ ছন্দটা শুরুতেই কাকা, যাতে মনে পড়ে এটা কর্ণফুলী। তো কাকাকে তুমি বলতেছো কাকা বোয়ালের মাথা, বোয়ালের মাথা হলুদ দিয়ে খাও, হলুদ বা হাত দিয়ে খাও। অর্থাৎ কর্ণফুলীর চারটা উপনদী, এই যে হলুদ বা হালদা তো এসে পড়ে খাগড়াছড়িতে হালদা, আর এই যে কাঁসালং, বোয়ালখালী, মাতামুহুরী। তাহলে কাকা বোয়ালের মাথা হাত দিয়ে খাও, ছন্দটাতে কাকা শুরুতে ক, তাহলে এটা কর্ণফুলীর উপনদী, এর কোনো শাখা নদী নাই। এখন আসো মেঘনা, এখন আসো মেঘনা। তো মেঘনার শাখা নদীও আছে, উপনদীও আছে। তো মেঘনার ছন্দটা মনে রাখবা এভাবে ম দিয়ে, তাহলে মনু, তাহলে মতে মেঘনা, এটা মেঘনার ছন্দ। তো বলা হলো মনু খায়, খায় গো, মনু কি খায়? মনু খায় গো তিতা ডাব, মনু খায় গো তিতা ডাব। ঠিক আছে, এই মনু খায়, মনু নদী খোয়াই, এটা হচ্ছে শাখা নদী, বাকিগুলো উপনদী। তাহলে মেঘনার ছন্দ মনু খায় গো তিতা ডাব। বুঝতে পারছো? তাহলে কর্ণফুলীর ছন্দ ক দিয়ে, কাকা বোয়ালের মাথা হলুদ দিয়ে খাও, চারটা শাখা নদী, শাখা না সরি উপনদী। আর মেঘনা ম দিয়ে, মনু খায় গো তিতা ডাব, মনু খায় গো তিতা ডাব, মনু খায় গো তিতা ডাব। এবার আসো যমুনা, যমুনা যেহেতু জ দিয়ে, তাহলে জ দিয়েই আমরা একটা জিনিস মনে রাখি, জ। তো আমরা এভাবে মনে রাখি যুবতী, যুবতী কি করে? দুধ কলা খায়, তাহলে যুবতী দুধ কলা খায় আর ঈশ্বরের প্রার্থনা করে যেন বুড়ি না হয়। তাহলে যুবতী, তাহলে এই ছন্দটা যুবতী দিয়ে শুরু, জ, তার মানে এটা যমুনা। বুঝছো? এই তিনটা লাইন ভাইয়া কষ্ট করে পড়ো। তাহলে কর্ণফুলী ক দিয়ে, কাকা বোয়ালের মাথা হলুদ দিয়ে খাও। মেঘনা ম, মনু খায় গো তিতা ডাব। যমুনা জ, যুবতী দুধ কলা খায় আর ঈশ্বরের প্রার্থনা করে যেন বুড়ি না হয়। তাহলে যুবতী দুধ কলা খায়, এগুলো হচ্ছে উপনদী। আর এর একটাই শাখা নদী তালব্য স, যে তালব্য স দিয়ে, ধলেশ্বরী, ধলেশ্বরী। আর সেই ধলেশ্বরের শাখা হলো বুড়িগঙ্গা, যার তীরে ঢাকা অবস্থিত। তাহলে ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গার তীরে আমাদের রাজধানী অবস্থিত। ঠিক আছে, এবার লাস্ট ওয়ান, বিখ্যাত পদ্মা। পদ্মার অনেক শাখা নদী, অনেক উপনদী, এইটা বাসায় মুখস্থ করবো, আমি লিখে দিলাম। তাহলে পদ্মা, তাহলে এভাবে মনে রাখবা, আম্মা গো কুমারের ভাই বড়ই চিটার। তাহলে আম্মারে কি বললাম, এটা বাসায় পড়বা, কুমারের ভাই, এই যে ভাই, ভাই বড়ই চিটার, বড় চিটার। এটা হচ্ছে শাখা নদী। ঠিক আছে, শাখা নদী। আর এটা ভিভিআই পদ্মার উপনদী পরীক্ষায় খুব আসে, পদ্মার উপনদী পরীক্ষায় খুব আসে, এবং তাদের অবস্থানগুলো মনে রাখো। তাহলে পদ্মার উপনদী হচ্ছে, পদ্মার উপনদী হচ্ছে মহানন্দা, নাগর, পুনর্ভবা, ট্যাঙ্গন। এইটা আমরা একটা ম্যাপ দেখেই কিন্তু মনে রাখতে পারবো, আমরা একটু পর ম্যাপে আসতেছি। আচ্ছা, কিছু নদীর পুরাতন নাম আছে। আমরা পদ্মা দিয়ে একটা গান শুনছিলাম, সর্বনাশা পদ্মা নদী। তাহলে পদ্মা নদী হচ্ছে সর্বনাশা, মানে কীর্তিনাশা, নাশা, নাশা।
যমুনা জোনাই, যমুনা জোনাই, জ জ। লৌহপুত্র, এভাবে পড়বা, লৌহপুত্র, দোলাবুড়ি, 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 মানে এগুলোর আগের নাম ছিল এটা, মিলায় পড়বা। তাহলে মনে রাখো বাংলাদেশে মোট নদী হলো 14-15টা, 14-15টা না, 1415টা। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট, আন্তঃসীমান্ত নদী, আচ্ছা পৃথককারী না, আন্তঃসীমান্ত নদী হচ্ছে 57টা, ভারতের সাথে 54, মায়ানমারের সাথে 3, এবং সেই তিনটার নাম, এর মধ্যে বাংলাদেশ থেকে ভারতে আসছে, মানে সরি মায়ানমারে আসছে মাতামুহুরি, আর মায়ানমার থেকে বাংলাদেশে ঢুকছে সাঙ্গু এবং নাফ। আচ্ছা, বাংলাদেশ থেকে ভারত গেছে কে? কুলিক। তাহলে মনে রাখবা যে কুলি বাংলাদেশ থেকে ভারতে গেছে। কে ভারতে গেছে বাংলাদেশ থেকে? কুলি। তাহলে বাংলাদেশ থেকে ভারতে গেছে কে? কুলি। আর বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার ফিরে আসছে কে? মহান আপুটা। তাহলে মনে রাখিস এই মহান আপু সে কি করছে? মহান আপুটা, মহান আপুটা, মহান আপুটা, মহানন্দা, আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন, এরা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার ফিরে আসছে। আসলে জিনিসগুলো কেমন আসলে দেখো তো, জিনিসগুলো আসলে এরকম, জিনিসগুলো আসলে এরকম, একটু বোঝাই, একটু বোঝাই। আসলে হয়েছে কি জানো, আসলে হয়েছে কি জানো, এই যে মহানন্দা নদী, এই মহানন্দা নদী এই দিক দিয়ে এসে, এই যে এটা তো বাংলাদেশ, এটা তো বাংলাদেশ, এই বাংলাদেশ থেকে এই যে আবার ভারতে আসলো, এসে মহানন্দা কিন্তু পদ্মার উপনদী, এসে কিন্তু এই পদ্মার উপর এসে পড়লো। তাহলে দেখো তো মহানন্দা বাংলাদেশ থেকে ভারত হয়ে আবার কি বাংলাদেশে আসছে না? আর এই যে আত্রাই, পুনর্ভবা এবং ট্যাঙ্গন, এই আত্রাই, পুনর্ভবা এবং কি ট্যাঙ্গন, এই পুনর্ভবা ট্যাঙ্গন এরাও কিন্তু বাংলাদেশে আছে, এই ভারত আবার বাংলাদেশ হয়ে পদ্মায় পড়লো। পুনর্ভবা বাংলাদেশ, ভারত আবার বাংলাদেশ হয়ে এই পদ্মায় পড়লো। তাহলে এই যে মহানন্দা, ট্যাঙ্গন, পুনর্ভবা, এইগুলাই হচ্ছে পদ্মার উপনদী। আর এই যে আত্রাই, আত্রাই সেও কিন্তু এইখানে, পুনর্ভবা আরেকটু উপরে, আত্রাই সেও এখান থেকে এই ভারত হয়ে বাংলাদেশে পড়ে, সে তো যমুনায় গেল, সে তো যমুনার উপনদী হচ্ছে আত্রাই। বুঝতে পারছো? এই হচ্ছে মানে আসলে কাহিনী। কিন্তু আমরা এত যদি নাও বুঝি, আমরা ডিরেক্ট মনে রাখবো যে কুলি বাংলাদেশ থেকে ভারত গেছে, আর মহান আপুটা বাংলাদেশ থেকে ভারতে এসে আবার দেশে ফিরে আসে। আচ্ছা, এটা এত দরকার নেই। তাহলে জোয়ার ভাটা হয় না গোমতী, এ কারণে এটাকে বলে কুমিল্লার দুঃখ। মানুষের নামে নাম রাখা হয়েছে দুইটা নদী, রূপসা, ট্যাঙ্গন। ট্যাঙ্গন হয়েছে রাজা টাঙ্গনাথ, আর রূপসা রূপলাল সাহা। জেলার নামে নদীর নাম, উল্টা বললাম, নদীর নামে জেলার নাম ফেনী। আর এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একমাত্র দেশি নদী, এটাকে বলা হয় দেশি নদী, বাংলাদেশেই উৎপত্তি, বাংলাদেশেই শেষ, এবং এটা রুই মাছের প্রাকৃতিক জড়ন কেন্দ্র, পুরো শুধু বাংলাদেশের না, পুরো এশিয়ার। এছাড়া নদী গবেষণা কেন্দ্র ফরিদপুরে 77 সালে প্রতিষ্ঠিত হয়, মুখস্থ করবা। তো দীর্ঘতম নদ বললে, নদ বললে ব্রহ্মপুত্র, আর বাদ বাকি যাই বলুক উত্তর মেঘনা। কিন্তু রিমেম্বার দীর্ঘতম নদী, এখানেও দীর্ঘতম রাখছি, অর্থাৎ যদি দুটোই থাকে তাহলে পদ্মা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, দীর্ঘতম পদ্মা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এটা রিসেন্ট তথ্য, রিসেন্ট তথ্য। এই লিখেই দিছি অপশনে পদ্মা না থাকলে তখন তুমি মেঘনা দিবা। আর ক্ষুদ্রতম নদী ছিল আগে গোবরা, গোবর দিয়ে মনে রাখতাম, কিন্তু এখন ক্ষুদ্রতম হলো গাঙ্গিনা। তাহলে মনে রাখো পদ্মাটাই তো ছিল গঙ্গা, তাহলে গঙ্গা হচ্ছে দীর্ঘতম, ক্ষুদ্রতম গাঙ্গিনা, গঙ্গা হচ্ছে দীর্ঘতম, ক্ষুদ্রতম হচ্ছে গাঙ্গিনা। সো গঙ্গা কিন্তু ভারতে, বাংলাদেশের নাম পদ্মা। খরস্রোতা জানি, মোট নদী প্রণালী 4টা আছে, এর মধ্যে দীর্ঘতম নদী প্রণালী হলো সুরমা মেঘনা, এটা দেখবা। সবচেয়ে বেশি নদী প্রবাহিত হয়েছে সুনামগঞ্জ জেলায়, এই কারণেই তার অনেক সুনাম, 97টা নদী এই সুনামগঞ্জ দিয়ে প্রবাহিত হয়েছে। ভাইরে ভাই, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন, আর বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা। 2 রঙের পানির স্রোত দেখা যায় যমুনায়, আমি দেখি নাই ভাই, তোরা দেখে থাকলে আমার জানাস। সাল ঠিক আছে 1787। আচ্ছা, তো 2টা নদী প্রবাহিত হচ্ছে, এর মাঝখানে যদি কোনো ভূমি থাকে একে আমরা বলি দোয়াব, দোয়াব। এই যে পুরাতন ব্রহ্মপুত্র কোন জেলা দিয়ে যায়? ময়মনসিংহ। এই 2টা স্টার চিহ্ন। শিকস্তিকি আর পয়স্তিকি, শিকস্তি মানে শিকার হয়েছে, কিসের শিকার? নদী ভাঙ্গনে সর্বশান্ত হয়েছে, তার মানে সে একটা সর্বশান্ত হয়েছে, নদী ভাঙ্গনের শিকার। আর নদীতে যখন আবার চর জাগে, আবার যারা চাষাবাদ করে, চাষাবাদ করলে আবার পয়সা কামাবে, তাহলে চাষাবাদ করে মানে পয়সা কামাবে, তাদেরকে বলে পয়স্তি। আর নদী ভাঙ্গনের শিকার হয়েছে শিকস্তি। মহিলা নদী আছে দিনাজপুরে ভাই, পুরুষ নদী কই আছে জানি না, নাই মনে হয়। আর বগুড়ায় হচ্ছে বাঙালি নদী, জানি। এইটা ভিভিআই কোন নদীকে লিভিং এন্টিটি মর্যাদা দিয়েছে? ভাই দেশের প্রথম নদী যাকে বলা হয়েছে লিভিং এন্টিটি, কিছু বুঝলি এটা?
লিভিং এন্টিটি মানে কি? জীবন্ত সত্তা। নদী আবার জীবন্ত হয় কি করে? হয় এই 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 কোন নদী? তুরাগ নদীকে, তুরাগ নদীর যে বিশ্ব ইস্তেমা হয় না, মানে বিষয়টা হলো তুরাগ নদীর তো মানুষ ক্ষতি করছে, এই যে ভরাট করছে, জায়গা ভরাট করে ওখানে নদীর তীরে, হ্যাঁ, অনেক কিছু গড়ে তুলতেছে। তো তুই যদি এখন চাস, তুই তুরাগ নদীর হয়ে তুই মামলা দিতে পারবি। তার মানে তুরাগ নদীকে একটা লিভিং জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করছে বাংলাদেশ সরকার। অর্থাৎ তুরাগ নদীর হয়ে এখন যে কেউ কিন্তু কি করতে পারবে? মামলা করতে পারবে যদি কেউ তুরাগ নদীর ক্ষতি করতে চায়। সো এটা খুবই গুরুত্বপূর্ণ নদী রিলেটেড পড়াশোনা। সো আলহামদুলিল্লাহ বাংলাদেশের দুইটা বাঁধ আছে। ফারাক্কা বাঁধ, যেটা পদ্মায় দেওয়া হয়েছে, ওই যে চাপাইয়ের যে ঢুকলো পদ্মা 18 কিলোমিটার দূরে, এটা 75 সালে চালু হয়। এবং আমরা কিন্তু 96 সালে একটা পানি বন্টন চুক্তি করি 30 বছরের। 26 সালেই কিন্তু এই মেয়াদ শেষ। এরপরে কি হবে দেখা যাক। তো এই ফারাক্কা বাঁধ কোন নদীতে দেওয়া হয়েছিল, পরীক্ষা আসতে পারে। আর একটা ওই যে বরাক নদী, ওই যে বরাক সিলেট থেকে আসলো, সেখানে টিপাইমুখী বাঁধ দেওয়ার কথা চলছিল, এখন এটা সফল হয় নাই। আর মনে রাখবি, আমরা বিজয় লাভের 1 বছর পর 72 সালে একটা যৌথ নদী কমিশন গঠন হয়, যৌথ নদী কমিশন গঠিত হয়। তো বাংলাদেশের 3টা সমুদ্র বন্দর ভাইয়া, চম্পা, নাম 3টা মনে রাখতে পারি, চট্টগ্রাম, মংলা এবং পায়রা। এটা হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? আন্দারমানিক। এই হচ্ছে মোটামুটি নদ নদী এবং সমুদ্র বন্দর। সো আমরা 45 মিনিট বলেছিলাম, 2 মিনিট তো একটু শুরুতে বক বক করছি। তো এতটুকুর মধ্যে আমার দৃঢ় বিশ্বাস যে তুমি কিন্তু বাংলাদেশের যে কোনো ভর্তি পরীক্ষায় নদ নদী থেকে তুমি কিন্তু আনসার করতে পারবা। সো আশা করি তোমরা বুঝছো। এবং এই ম্যাপটা নিজে একটু ম্যাপ এঁকে প্র্যাকটিস করবা, কোনটা কোন দিক দিয়ে ঢুকলো। প্রত্যেকটা জিনিস কিন্তু প্র্যাকটিস করতে হয়। তাহলে এই জিকে ইংলিশ এটা কিন্তু হোক আজ হোক কাল হোক তোমাকে পড়তেই হবে। আর আমরা খুবই বোকা, আমরা যারা ডাক্তার হতে চাই, তুমি বলো তো তোমার 1 বছর পর কি এই পড়া চেঞ্জ হয়ে যাবে? এই নদ নদী একবার জানলে তো এটা তো আজীবনের জন্য। যে জিনিস চেঞ্জ হবে সাম্প্রতিক, এটা না হয় আমাকে বারবার পড়তে হবে, কিন্তু যে জিনিস কখনো চেঞ্জ হবে না, এই জিনিসগুলো কেন আমি এগিয়ে রাখছি না? সবাই আমরা চাই কি ইন্টার পরীক্ষার পরে পড়বো। ভাই টাইমই পাবি না, ফাহাদ বলছে। তোর আগে থেকে পড়া না থাকলে তুই পড়ারই টাইম পাবি না। সো ভাই এখন থেকে পড়তে হবে, এটাকেই মানিয়ে নিতে হবে। কারণ তোমার মেইন স্বপ্ন কিন্তু ভাইয়া কোথাও চান্স পাওয়া, ভালো জায়গায়। তুমি যতই A+ পাও, ভালো জায়গায় চান্স পাইলা না, বা কোথাও চান্স পাইলা না ভাই, এইটা আসলে এখন বুঝবা না, পরে বুঝবা। তো আমরা এভাবে জিকে ইংলিশ, আমি ফাহাদ নিজেই, কাউকে এনে না, অনেক টিচার আছে আমি টাকা দিলে এসে ক্লাস নিতে পারতো, কিন্তু আমি নিজেই তোমাকে পড়াই দিব। যে কোনো প্রবলেম আমাকেই বলবা। তাহলে তোমরা আমার অলরেডি বায়োলজি ক্লাস করছো, ইংলিশ ক্লাস করলা, জিকে করলা, কেমিস্ট্রি ক্লাস করলা। আর আমি গত বছর এসিএসে ফিজিক্স ক্লাস নিয়েছিলাম, আমি আর তোফাইল। তো ফিজিক্স ক্লাস আমার আর্কাইভে প্রায় 13-14টা অধ্যায় আছে। তো তোমরা যারা এসিএস মেডিকেল ব্যাচে ভর্তি আসো, ফিজিক্স ক্লাসও তো করতে পারো। ওকে, এখন এখন অনেকেই বলতেছো আপনি সবই কেন পড়ান? আসলে আমি সবই পড়াইতাম। আমরা যখন রংপুরে বাসায় বাসায় গিয়ে প্রাইভেট পড়াতাম শুরুর দিকে, তখন সবই পড়াইতাম। আমরা তো সব পড়েই চান্স পাইছি। আমরা অত বস লেভেলের একটাও পারি না। কিন্তু ভাই, বস লেভেলের পড়ার দরকার নাই। তোমাকে চান্স পাওয়ার জন্য যে নির্দেশনা দরকার, যেটুকু বললে তুমি মনে রাখতে পারবা, সেইটুকু আমি বলে দিব, এবং তুমি এই অনুযায়ী কাজ করলে ভাই তুমি ভালো করবা। এটাই হচ্ছে কথা। তাই তোমরা যারা 27 ব্যাচ আছো, 26 ব্যাচ আছো, ইভেন সেকেন্ড টাইম আর 25 ব্যাচ আছো, 999 টাকায় কিন্তু আলহামদুলিল্লাহ ভর্তির ফ্লো ভালো। তো এই ব্যাচেও কিন্তু 200 প্রায় 60 জন প্লাস ভর্তি হয়ে গেছে। তো 1000 জন ভর্তি হলেই তারাই সুযোগ পাবে 999 টাকা। এরপরে কিন্তু কোর্স পে আরও বেড়ে যাবে। সো তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। প্রতি শুক্র এবং শনিবার আমরা ক্লাস নিব। শুক্রবার ইংলিশ, শনিবার জিকে। আর নেক্সট উইকে এই 2টা ক্লাসের উপর আমরা 50 বা 100 মার্কের এক্সাম নিব, এমসিকিউ এক্সাম নিব। সো এক্সামটা কিভাবে হবে এটা প্রাইভেট গ্রুপে আমরা জানাই দিব, এখনো জানাই দেই নাই, আমি আমার স্টুডেন্টদেরকে জানাই দিব। সো আজকে আর সময় নষ্ট করি না, কিছুক্ষণ পর আবার এফআরবিতে আবার ক্লাস। সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।